হ্যালো স্টুডেন্টস, আরএফ টিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা বইয়ের ফিজিক্যাল সায়েন্সের 2 নম্বর স্কুল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলিউশন করাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। চলো শুরু করি। প্রথমে দেখো, গ্রুপ এর যে কোশ্চেনগুলো রয়েছে তার ডান পাশে তোমাদের সমস্ত ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। দেখো, একটি O16 পরমাণুর ভর 16 AMই হবে, কিন্তু কারণ আরগুলো যে রয়েছে ওগুলো সব অক্সিজেন, 1 মোল অক্সিজেনের ভর দেওয়া আছে 16 গ্রাম 16 গ্রাম, আর নিচেরটা তো হবেই না। তাহলে 16 AMই কেন হবে না, একটি অক্সিজেন পরমাণুর ভর, এটা অ্যাটমিক মাস ইউনিট। দুইটা দেখো, 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত, এটা দেবে, বার করবে যে H2O মানে হচ্ছে জল, এতে এর আণবিক ভর হচ্ছে 18, মানে হাইড্রোজেন 2 × 1 আর অক্সিজেন 16, 16 2 18, এরকম ঐকিক নিয়ম। আর 18 মানে হচ্ছে কি, কত মোল, 9কে 18 দিয়ে ভাগ করবে 0.5 মোল, তারপর ঐকিক নিয়মও করে নেবে। হ্যাঁ, আর এমনিও করতে পারো। একটা হাইড্রোজেন অণুতে 3টা পরমাণু আছে, 2টো হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে তাহলে 1 মোল মানে কি হচ্ছে 6.022 × 10⁻23। তাহলে 1 মোল হাইড্রোজেনে পরমাণু হচ্ছে কি হতে 3টা, তাহলে 3 দিয়ে গুণ হয়ে যাবে 6.022 × 10⁻23। তারপর ওইটাকে আবার 0.5 দিয়ে গুণ করে নিতে হবে। এর পরেরটা দেখো, 3এরটা, প্লবতা যে যে বিষয়ের উপর নির্ভর করে না, ওটা হবে কি না, হচ্ছে গভীরতা। 4এরটা দেখো, পৃষ্ঠ টান হলো এক প্রকার বল। 5এরটা, ইমালশন একটি কলোডীয় দ্রবণ যা তৈরি হয় দুটি তরল দ্বারা যারা মেশে না। এরপর 6এরটা দেখো, যে অক্সাইড মিশ্র অ্যানহাইড্রাইড সেটি হলো NO2। 7এরটা দেখো, প্রদত্ত কোনটিতে পিএইচ সবচেয়ে কম, যার পিএইচ সবচেয়ে কম হবে ওইটা হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক, এখানে HCl হবে। তারপরে দেখো, এক সমান কার্যবাহী সময়। কার্যবাহী সময়কে আমরা ক্ষমতা দিয়ে চিহ্নিত করি, কারণ ক্ষমতা সমানই হয় কার্যবাহী সময়। পরেরটা দেখো, গ্রুপ বি এর রাবার ও ইস্পাতের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক, এখানে হবে ইস্পাত অধিক স্থিতিস্থাপক। তারপর দেখো, পয়েজ কিসের একক, পয়েজ হলো সান্দ্রতা গুণাঙ্কে বা ভিসকোসিটি এর CGS একক। তারপর দেখো 3এরটা, ডেনসিটি মিটারের সাহায্যে কি মাপা হয়, ডেনসিটি মিটারের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব বা ঘনত্ব মাপা হয়। বিয়ের বাকি কোশ্চেনগুলো, আইভি মানে 4এরটা, STPতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত, আমরা কি জানি, মানে 22.4 লিটারের ভর, এক মোল হচ্ছে 22.4 লিটার, আর এখানে CO তো এক মোল, আর এখানে 2.4 লিটারে কত হবে, কত গ্রাম হবে। এখানে দেখো, কার্বন ডাইঅক্সাইডের যে আণবিক ভর ওটা বার করে নিব 22 গ্রাম, তারপর এইভাবে লিখবো 2.24 লিটারে আছে 44 গ্রাম, একে কত আছে 22.4 লিটারে কত আছে, তারপর আমরা কাটাকাটি করে দেখবো 4.4 গ্রামই হবে। তারপর দেখো 5 ভিএরটা, সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়লে কি হয়, সম্পৃক্ত দ্রবণে যদি আমরা তাপমাত্রা বাড়াই কি হবে, দ্রবণ উড়ে যাবে। তাহলে কি হবে, দ্রবণ উড়ে গেলে তার দ্রাব্যতা বাড়বে এবং দ্রবণটি অসম্পৃক্ত হয়ে পড়বে। টাইট্রেশনের ক্ষেত্রে ইন্ডিকেটর কাকে বলে না, যে সমস্ত রাসায়নিক পদার্থ বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, ওকে আমরা কি বলবো, ইন্ডিকেটর বা নির্দেশক। তারপরেরটা দেখো, একটি খনিজ অ্যাসিডের নাম লেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড লিখতে পারো তোমরা। 8এরটা, একটি কার্যহীন বলের উদাহরণ দাও। এটা দেখো, কোনো ব্যক্তি হাতে সুটকেস নিয়ে অনুভূমিক পথে হাঁটলে ব্যক্তির প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়। হ্যাঁ, তাহলে হওয়ার জন্য কোনো কার্য হয় না। দেখো, লোকটি হাঁটছে আর যে পথে এগাচ্ছে তার লোকটির দেখো সরণ কিন্তু যেদিকে হচ্ছে আর ব্যক্তির অভিমুখ নিচের দিকে হচ্ছে, তাহলে এই দুটো কি হচ্ছে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে না, তাই জন্য এখানে কার্য শূন্য। আর কার্যের মাত্রীয় সংকেত কি না, mL² T⁻²। এর পরের দেখো, 3এর দাগের একের কোশ্চেনটা, 49 গ্রাম হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এখানে দেখো, প্রথমে হাইড্রোজেন মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ওজন বার করে নিয়েছে। হাইড্রোজেনের 2 × 1 তোমরা জানো, আর সালফারের 32, আর 4টা অক্সিজেন পরমাণু রয়েছে। একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16,
তাহলে 16×4 = 64, টোটাল করলে হয় 98 গ্রাম। এরপর তোমরা মোল সংখ্যা বার করে নেবে। কীভাবে বার করবে? কত দেওয়া আছে ভর, সালফিউরিক অ্যাসিডের ভর দেওয়া আছে 49 গ্রাম, 49 গ্রাম দেওয়া আছে, আর মোলার ভর হচ্ছে 98 গ্রাম, ভাগ করলে 0.5 মোল হয়ে যায়। এরপর দেখো 1 মোল সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত থাকে? 1 মোলে থাকে 2টো হাইড্রোজেন, তাহলে 2 × n এর সংখ্যক হাইড্রোজেন পরমাণু হবে। মানে মোল সালফিউরিক অ্যাসিড বলতে পুরো সালফিউরিক অ্যাসিড বোঝাচ্ছে। আর 1 মোল সালফিউরিক অ্যাসিডে 2টো হাইড্রোজেন পরমাণু থাকছে, তাহলে 1 মোল হাইড্রোজেন মানে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু থাকবে কত? 2 × n এ। তাহলে 0.5 মোলে কত থাকবে? দেখো 0.5 × 2 × 6.022 × 10⁻23, এটা গুণ করলে 3-এর-2-এরটা দেখো, এসটিপিতে 5.6 লিটার, কোনো গ্যাসের ভর 8 গ্রাম, গ্যাসটির আণবিক ভর কত? দেখো প্রথমে আমরা জানি এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর হলো আণবিক ভর, মানে যে কোনো 1 মোল গ্যাস বলতেই 22.4 লিটার বোঝায়। তোমরা বুঝে যে কোনো 1 মোল বলতেই 22.4 লিটার। তাহলে ওইভাবে তোমরা ঐকিক নিয়ম করে নেবে যে 5.6 লিটারের ভর 8 গ্রাম, এক লিটারে কত আর 22.4 লিটারে কত, করলে ঐকিক নিয়মে করলে কাটাকাটি করলে আণবিক ভর 32 বাড়াবে। 3-এরটা দেখে নাও, 3-এর-3, ঘনত্বের এসআই ও সিজিএস এর সম্পর্ক দেখো। আমরা প্রথমে কি শুরু করব না, সিজিএস দিয়ে শুরু করব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আবার দেখো প্রথমে গ্রামটাকে কিলোগ্রাম করেছে, তাহলে কি হলো, নিচ থেকে উপরে 3 গ্রাম, 3টা ঘর যাবে, তাহলে 3 দিয়ে মানে 1-এর পিঠে 3 দিয়ে ভাগ করব, মানে 10⁻³ আর সেন্টিমিটারকে মিটার করব। সেন্টিমিটার মিটার থেকে গেলে কি 2 ঘর, মিটার ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর, তো তাই 2 দিয়ে ভাগ মানে 1-এর পিঠে 2 দিয়ে ভাগ করব, মানে 100 দিয়ে ভাগ করব। আবার এই যে কিউব আছে মানে কি উপরে হোল কিউব হবে। এবার দেখো গুণ করলে পাওয়ার উপরে গুণ হয়ে গেলে 10⁻6 হবে, ওটাকে আবার সিম্পলিফাইড করছে দেখো কেজি পার মিটার কিউব, মানে কত হচ্ছে ওটা 1000 কেজি পার মিটার কিউব, অর্থাৎ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান 1000 কেজি পার মিটার কিউব। পীড়ন ও বিকৃতির সংজ্ঞা দেখো, পীড়ন বাইরে থেকে বল প্রযুক্ত হলে এটা হবে, প্রযুক্ত হলে বস্তুর ভিতরে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তার একক ক্ষেত্রফলের মানকে পীড়ন বলে। আর বিকৃতি কি না, বল প্রয়োগের ফলে বস্তুর প্রতি একক মাত্রায় যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। 5-এরটা দেখো, সম্পৃক্ত দ্রবণকে, এটা হবে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করা 2টি উপায় লেখো। দেখো দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে 1 নম্বর, আর 2 নম্বর হবে দ্রবণে আরও দ্রাবক যোগ করলে। এখানে দেখো কিছু স্পেলিং মিস্টেক রয়েছে বাংলায়, সেগুলো তোমরা ঠিক করে নিও, যে সম্পৃক্ত অসম্পৃক্ত উষ্ণতা এগুলো। বা 6টা দেখো, জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, রাসায়নিক সমীকরণ সহ লেখো। দেখো জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দেখো ZnSO4 হয়ে যাবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। 1 জুল কার্য বলতে কি বোঝায় না, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে মানে যেদিক থেকে বল প্রয়োগ করছি, মানে তার ধরো আমি কোনো বক্সের যেদিকে বল প্রয়োগ করছি বক্সটা যদি সেই দিকে এগাই, এটা হচ্ছে বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুর 1 মিটার সরণ হয় তবে কৃতকার্যের পরিমাণ 1 জুল। আমরা জানি না W=Fs, মানে বল ইন্টু সরণ, তাহলে বলের জায়গায় 1 বসাও F আর সরণের জায়গায় 1, তাহলে কি 1 জুল হচ্ছে। দেখো তারপরটা দেখো 8-এরটা, সচল বস্তুর ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কি পরিবর্তন হবে নির্ণয় করো। এটা একটা ক্যালকুলেশন দেখো, K = p²/Tm। আমরা জানি তো যে গতিশক্তি সমান কি 1/2 mv², না ওই 1/2 mv²কে সিম্পলিফাইড করে লেখা আছে দেখো, মানে উপরে একটা m নিচে একটা m গুণ করে দিয়ে, হ্যাঁ, তাহলে কি হচ্ছিল 1/2 mv²কে m²v²/2m, ওই m²v²কে আমরা p² ধরে নিয়েছি, ওই K = p²/2m। দেখো এরপরে দেখো ওইদিকে আবার দ্বিগুণ করেছি, গতিশক্তিকে দ্বিগুণ করলে দেখো 4 p²/2m, দেখো 4 × p²/2m, আবার p²/2m সমান আমরা কে ধরে নিয়েছি গতিশক্তি, প্রথমে দেখো একবারে কে দেওয়া আছে রেড কালিতে, তাহলে কি হলো 4 × k, তাহলে 4 মানে এটা কি কত গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে। সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের পার্থক্য কি, দেখো বিষয়টা হচ্ছে প্রথমে না সার্চ করার স্থান কি না, সান্দ্র বল প্রবাহীর অভ্যন্তরীণ স্তরের মধ্যে কাজ করে, আর ঘর্ষণ বল দুটি তলের সংস্পর্শে কাজ করে। আর ক্ষেত্রের বলের নির্ভরতা কি না, সান্দ্র বল সংস্পর্শ তলের ক্ষেত্রের উপর নির্ভর করে, আর ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এরপরে দেখো 4-এর দাগের 1-এরটা, বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলি লেখো।
ভাষণের শর্ত কি না বস্তুর ওজন, হ্যাঁ, W ধরা নিয়ে হয়েছে। আর যদি অপসারিত তরলের ওজন যে প্লবতা, মানে তুমি যদি কোনো বস্তুকে জলে ফেলো, জলও তো নিচে দিয়ে একটা উপর দিকে একটা বল প্রয়োগ করবে, ওইটা হচ্ছে প্লবতা। হ্যাঁ, প্লবতা যদি ওটাকে আমরা উপরের একটা ওজন আর নিচের ওজন যদি সমান হয়ে যায়, উপরটাকে W1 ধরি, নিচটাকে W2 ধরি, তাহলে সমান হবে কি, তাহলে বস্তু তরলে ভাসবে। তাহলে নিমজ্জনের শর্ত বস্তুর ওজন W1 যদি প্লবতার চেয়ে বেশি হয় তবে বস্তুটি তরলে ডুবে যাবে। ধরো একটা পেরেককে তুমি দিয়ে দিল, কি হবে, যে পরিমাণ তরল প্রসারিত করবে তার উপর ওই পরিমাণ মানে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করতে পারে না ওই পেরেকটার উপর, তাই জন্য পেরেকটা ডুবে যায়। কিন্তু ওই ধরো একটা বাটি আমরা বা অন্য কোনো জাহাজটা আছে যদি ভাবি, তাহলে কি যে পরিমাণ তরল অপসারণ করে, হ্যাঁ, মানে ওই জাহাজটার নিচ দিকে প্লবতা অনেক বেশি, বস্তু মানে জাহাজটার ভর যতটা দেখ, আর ওই যে জাহাজটা তরলের উপর যে ভেসে আছে সেটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ওকে, মানে কি বিপরীতমুখী বল প্রয়োগ করে ওকে ভাসিয়ে রাখতে সাহায্য করেছে। আবার দেখো, হুকের সূত্রটি বিবৃত করো দ্রুতগামী ট্রেনের নিকট দাঁড়ানো নিরাপদ নয় কেন। হুকের সূত্র দেখে নাও, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, ওটা একটা দেওয়া আছে, অর্থাৎ পীড়ন প্রপোর্শনালিটি বিকৃতি অথবা পীড়ন সমান ওই যে স্থিরক মান লেখা আছে ওটা হচ্ছে কে ধরবে, হ্যাঁ, ওটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইন্টু বিকৃতি। আবার দ্রুতগামী ট্রেনের নিকট দাঁড়ানো নিরাপদ নয় কেন না, দ্রুতগামী ট্রেনের পাশের বাতাসের গতিবেগ খুব বেশি হওয়ায় সেখানে বস্তুর চাপ কমে যায়। সেই বার্নৌলির নীতি পড়েছে না, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস মানে যতগুলো দিয়ে কনস্ট্যান্ট এরকম ছিল, ওই সূত্রটাই। ধরো চাপ কমে গেল, চাপ কমে মানে কি, সেখানে যদি বায়ুর গতিবেগ বেড়ে যায় তাহলে চাপ কমে যাবে, কিন্তু তার লোকটার বিপরীত দিকে কি হবে, বায়ুর চাপ বেশি না, তখন তাকে ঠেলে দিবে, উল্টা দিকের বাতাসটা ওই ট্রেনের দিকে ঠেলে দিবে, তাই এটা বিপজ্জনক। এবার দেখো C12 স্কেলে আণবিক ওজনের সংজ্ঞা লেখো। অ্যাভোগাড্রোর সংখ্যা কি না, আণবিক ওজন কোন পদার্থের একটি অণু একটি C12 পরমাণু ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে পদার্থটির আণবিক ওজন বলে। আর অ্যাভোগাড্রোর সংখ্যা কি না, যে কোনো পদার্থের 1 মোল পরিমাণে যত সংখ্যক অণু থাকে তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। আর 1 মোলে থাকে কতগুলো না 6.022 × 10⁻23। আবার দেখো তারপরটা চারেরটা দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 80 গ্রাম জলে 2 গ্রাম KCl মেশালে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। এর দ্রাব্যতা কত হবে, দ্রাব্যতা মানে কি, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, মানে ওয়েট অফ সলভেন্ট ওয়েট অফ সলিউট ইন্টু 100। দেখো এটা আমরা যে দেওয়া আছে সেগুলো আমরা 2/80 × 100 করলে 2.5 হচ্ছে। আবার দুইটা দেখো, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রাবের পরিমাণ, দেখো দ্রবণের মোট পরিমাণ কত হচ্ছে 80 + 2 82, আর 82 গ্রামে KCl আছে কত 2 গ্রাম। এবার দেখো হ্যাঁ, এটা এখানে পর্যন্ত। এর পরেরটা দেখো, অ্যাসিড বৃষ্টির কারণ কি, একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। কারণ কি না, জীবাশ্ম জ্বালানি দহনের ফলে, জীবাশ্ম জ্বালানি আমরা পেট্রোল ডিজেল জ্বালাচ্ছি, যে নির্গত সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির সাথে নেমে আসে। ক্ষতিকর প্রভাব কি না, এটি মার্বেল পাথরের তৈরি প্রাচীন স্থাপত্যে ক্ষয় ঘটায়। আবার দেখো 6টা দেখাও যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ও পরিবর্তিত থাকে। দেখো এখানে একটা ম্যাথমেটিক দেওয়া আছে তোমাদের, গতিশক্তি সমান, প্রথমে যখন দেখো তুমি ধরো একটা 3 তলা থেকে একটা জিনিসকে ছাড়বে, প্রথমে তুমি বস্তুটাকে হাতে ধরে রেখেছো না, তার গতিশক্তি মানে কি, তার গতিই নেই, তাহলে গতিশক্তি 0 ছিল। তাহলে আর স্থিতিশক্তি কি, ধরো বস্তুটা ছিল m ভরের, আর ওখানকার অভিকর্ষ ত্বরণ g, আর তুমি মানে মাটি থেকে গ্রাউন্ড থেকে 3 তলা যে তুমি বললাম ওখানে একটা বল যে ধরে রেখেছো তা উচ্চতা হচ্ছে h, তাহলে যান্ত্রিক শক্তি কি হবে, মোট যান্ত্রিক শক্তি, তাহলে এখানে স্থিতিশক্তিটা কি হচ্ছে, সম্পূর্ণ শক্তিটা স্থিতিশক্তি কিন্তু, তাহলে কি হবে mgh। আর মোট শক্তি যান্ত্রিক শক্তি প্লাস গতিশক্তি, মানে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, 0 + mgh মানে mgh, মানে তুমি যে 3 তলায় একটা বলকে ছাড়ার আগে মুহূর্তে যে ধরে রেখেছো তখন তার মোট শক্তি হচ্ছে mgh, মানে সম্পূর্ণটা স্থিতিশক্তি। আবার তুমি স্পর্শ করার ঠিক মুহূর্তে তখন কি হবে, স্থিতিশক্তি 0 হয়ে যাবে, গতিশক্তি ½ mv²। হ্যাঁ, দেখো mv² করলে কি হবে, ওইটা আবার ইকুয়াল ½ mv² জায়গায় এখানে দেখো 1/2 × m, আর v বলতে এখানে কি বোঝানো হয়ে গেছে,
জিএইচ, ভি স্কোয়ার বলতে 2 জিএইচ, ওর মানটা বসিয়ে এমজিএইচ পাচ্ছি। মানে কি মোট যান্ত্রিক শক্তি কিন্তু আগে আর পরে একই। একজন ব্যক্তি 50 কিলোগ্রাম ভরের একটি বস্তুর ভরকে 10 মিটার উচ্চতায় তুলতে 0.5 মিনিট সময় নেয়। কৃতকার্য ক্ষমতার মান নির্ণয় করো। এখানে দেখো সম্পূর্ণ কৃতকার্য আমরা জানি, এখানে এমজিএইচ, এম দেওয়া আছে মানে বস্তুর ভর 50 কেজি, আর জি এর মান অভিকর্ষণ ত্বরণ মান নিউটনে মানে এসআইতে নেবে এন 9.8, আর হচ্ছে এইচ এখানে কত, এখানে মিটার, 10 মিটার করলে 4900 জুল। আর ক্ষমতা মানে কি, ক্ষমতা সমান কার্য বাই সময়, তাহলে 4900/30 দিয়ে যে 30 মিনিট তুলছিল 30 দিয়ে ভাগ করে নেব। 30 দিয়ে ভাগ করার পর মানে 0.5 মিনিট মানে 30 সেকেন্ড, সরি 0.5 মানে কি মিনিট, মানে কি অর্ধেক মিনিট, অর্ধেক মিনিট মানে কি 30 সেকেন্ড। 30 দিয়ে ভাগ করেছি, দেখো 1.6333 ওয়াট।